মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025কে লক্ষ্য করে আজকে আমরা মাধ্যমিক রায় ও মার্টিন সায়েন্টিফিক সাজেশন 2025 দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আলো অধ্যায়ের আরও একটি নতুন পর্ব আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ এই অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় তার উত্তরসহ আলোচনা করছি। পূর্বের ভিডিওতে আমরা গোলীয় দর্পণের প্রতিফলনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করেছিলাম। যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর দেখো আমরা আজকের আলোচনাটি শুরু করছি। প্রথমে যে বহুবিকল্পী যে প্রশ্নগুলো হয় সেই বহুবিকল্পী প্রশ্নের প্রথম যে প্রশ্নটি রয়েছে, একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমে আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর এবং ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করে, তাহলে কোনটি সঠিক হবে? তো এইখানে আর গ্রেটার দেন ভি হবে, অর্থাৎ সি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপরে আসছি 2, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি 30 ডিগ্রি হলে কৌণিক বিচ্যুতির মান কত হবে? তো কৌণিক বিচ্যুতি হবে 15 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 15 ডিগ্রি হয়। এরপর 3 দাগের কোন আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণের মান কত হবে? এর চ্যুতিকোণের মান হবে 0 ডিগ্রি। 4, কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে? প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে হীরক, যার প্রতিসরাঙ্ক হচ্ছে 2.40। পরবর্তী প্রশ্ন 5 দাগের বায়ু থেকে আলো কাঁচে প্রবেশ করছে, তারপর লাল নীল সবুজ বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে, তা হলো কোনটি? যে বর্ণের সর্বাপেক্ষা বা সাপেক্ষে হবে তা হবে বেগুনি, অর্থাৎ এখানে ডি অপশানটি কারেক্ট হবে। 6, কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? 0 ডিগ্রি হবে, ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে। 7, কোনো আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়, তা হবে 0 ডিগ্রি, অর্থাৎ চ্যুতিকোণের মান সর্বনিম্ন হবে আপাতন কোণ যখন 0 হবে। অনুরূপ প্রশ্ন, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না? তা হচ্ছে 0 ডিগ্রির জন্য। তারপরে দেখো প্রশ্নটি রয়েছে, প্রদত্ত কোণটি আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, তা হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর 9 দাগের এ বি সি ডি মাধ্যম 4টির পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে এবং কোন মাধ্যমে আলোর গতিবেগ যে সর্বাধিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক তা বলার জন্য আমাদের প্রতিসরাঙ্কের যে আমরা জানি প্রতিসরাঙ্ক সমান যে কি জানি যে সি বাই ভি, অর্থাৎ এখানে মাধ্যমের আলোর বেগের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে গতিবেগ সর্বাধিক হওয়া মানে কি? প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হবে, অর্থাৎ এখানে আমাদের সি অপশানটি কারেক্ট হয়ে যাবে, সি মাধ্যমটির ক্ষেত্রে। এরপর 10 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, যে একটি সমবাহু যে প্রিজমের আপাতন কোণ 30 ডিগ্রি ও নির্গমন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতিকোণের যে মান কত হবে? তো এখানে চ্যুতিকোণের মানটা হয়ে যাবে তোমাদের 10 ডিগ্রি, ঠিক আছে, কারণ এখানে 40 মাইনাস 30 করলে কিন্তু আমাদের উত্তরটি চলে আসে, তাই 10 ডিগ্রি হয়ে যাবে। এরপর আসছি প্রিজমের যে তল সংখ্যা কটি? তো প্রিজমের তল সংখ্যা হয়ে যাবে 5টি, তো এখানে প্রিজমের তল সংখ্যা হবে 5টি। ক্লিয়ার? এরপরে দেখো পরবর্তী প্রশ্ন 12, শূন্য মাধ্যমে আলোর বেগ সি, কোনো মাধ্যমে আলোর বেগ এবং মাধ্যমের প্রতিসরাঙ্ক
ভি এবং মিউ হলে কোন সম্পর্কটি সঠিক হবে? তো এখানে যে সম্পর্কটি সঠিক হবে তা হচ্ছে মিউ সমান সি বাই ভি। এটাকে আমরা সরলীকরণ করলে ভি মিউ ভি সমান সি হবে, অর্থাৎ এখানে সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক কত হবে? শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক 1। 14 শূন্য মাধ্যমে নির্দিষ্ট বর্ণের যে রশ্মির তরঙ্গদৈর্ঘ্য এ ও কাচ মাধ্যমে ওই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বি হলে কাচের পরম প্রতিসরাঙ্ক কত হবে? কাচের পরম প্রতিসরাঙ্ক হবে এ বাই বি। কীভাবে এলো? কারণ মিউ সমান আমরা জানি ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাত। শূন্য মাধ্যমে আলোর বেগ সি, ওই মাধ্যমে আলোর বেগ এ। ঠিক আছে, এটা প্রথম ক্ষেত্রে হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা করি গ্লাসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও সি বাই বি হবে। ঠিক আছে, এবার এই দুটোকে যদি আমরা সাপেক্ষে করে দিই, এ এর সাপেক্ষে বি বা জি বা গ্লাসের তোমার প্রতিসরাঙ্ক সমান হয়ে যাবে এ বাই বি। ক্লিয়ার? এরপর দেখো 15 দাগে যে প্রশ্নটি আজ রয়েছে, একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে একটি আলোকরশ্মির গতিপথ এমন যেন আপাতন কোণ নির্গমন কোণের সমান। নির্গমন কোণ প্রিজমটির প্রতিসারক কোণের অংশে হলে রশ্মিটির চ্যুতি কোণ কত হবে? তো রশ্মিটির চ্যুতি কোণ এখানে 30 ডিগ্রি হবে। 14 কোনো প্রিজমে আপাতন কোণের মান বাড়লে বিচ্যুতি কোণের মান কি হবে? প্রথমে কিন্তু কমবে এবং পরে বাড়বে। 17 ন্যূনতম চ্যুতিকোণের অবস্থানে রাখা কোনো প্রিজমের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এখানে এ সমান 2i, এটা সঠিক নয়। 18 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? আলোর বেগ হবে 2c/3। এটা ব্যাখ্যাটাও এখানে করে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, তোমরা পারবে। এরপর দেখো 19 মরুভূমির মরীচিকা এই ঘটনা, এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। তারপর আসছি কোনো একবর্ণী আলো বায়ু থেকে প্রতিসরাঙ্কের মাধ্যমে কোনো একটা প্রতিসরাঙ্ক, যেটা আমরা ধরে নিচ্ছি এন প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রতিসৃত হলে আপতিত ও প্রতিসৃত রশ্মির দৈর্ঘ্যের অনুপাত কত হবে? n²:1 হবে। প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্কটা কি হবে? এটা কিন্তু 2024-এ এসেছিল। মিউ a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এই সম্পর্কটি হয়ে যাবে মিউর সাথে। ওকে, বিষয় কিন্তু এসেছে তোমাদের পরীক্ষায়। এরপর আসছি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো হয়। 1 লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ বি হলে কোনটির মান বেশি হবে? তো লাল ও বেগুনি বর্ণের অনুরূপ যদি প্রশ্নটা দেখি, লাল বেগুনি বর্ণের আলোর জন্য কাচের প্রতিসরাঙ্ক যদি এটা হয়, কোনটির মান বেশি হবে? তো এখানে মিউ বি এর মানটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, কারণ নীলের ক্ষেত্রে কিন্তু প্রতিসরাঙ্ক বেশি হয়। 2 একটি প্রিজমের কটি আয়তাকার তল আছে? 3টি আছে। তারপর আসছি 3 আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? আপাতন কোণের মানটা বড় হবে প্রতিসরণ কোণের মানের থেকে। 4 আয়তাকার কাচের স্ল্যাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হবে? তো 0 ডিগ্রি হবে, শুধুমাত্র এক্ষেত্রে পার্শ্বসরণ ঘটে। 5 কোনো বর্ণের আলোর ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হয়? লাল বর্ণের আলোর ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক সবথেকে কম হয়। 6 জল থেকে কাচে প্রবেশ করলে আলোর বেগের কিরূপ পরিবর্তন হয়? আলোর বেগের পরিবর্তনটা দেখে নাও উত্তরটা। যে আলো জলের মধ্য থেকে কাচে প্রবেশ করলে তার বেগ কমে যায়, কারণ কাচের প্রতিসরাঙ্ক জলের চেয়ে বেশি, যা ইঙ্গিত করে যে কাচে আলো ধীর গতিতে চলে। মূলত যত বেশি ঘন মাধ্যম হয় প্রতিসরাঙ্ক তার তত বেশি হয়, তত আলো ধীর গতিতে চলবে। 7 কোনো মাধ্যমের ক্ষেত্রে দৃশ্যমান রশ্মির কোন বর্ণের আলোর গতিবেগ সর্বাপেক্ষা
কম হয় বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে। তারপর আসি প্রিজমের ওপর কোনো মাধ্যমে আলোকরশ্মি I1 কোণে আপতিত হলো, এই ক্ষেত্রে নির্গমন কোণ I2 হলে প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের শর্তটা কী হবে? তো I সমান হয়ে যাবে I1 সমান I2 সমান যদি হয় A প্লাস ডেল সমান 2I হবে, এটাই ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে শর্ত। এরপরে আসছে দেখো 9, আপাতন কোণের মান কত হলে প্রতিসরণে কৌণিক বিচ্যুতির মান সর্বাধিক হবে? 90 ডিগ্রি হলে তখনই কৌণিক বিচ্যুতির মান সর্বাধিক। 10, আলোর তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি পরিবর্তন হবে? মাধ্যমের প্রতিসরাঙ্কের পরিবর্তন কি হবে? মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণের তরঙ্গদৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ মিউ সমান 1/λ²। 11, একটি প্রিজমে ত্রিভুজাকার তলের সংখ্যা বা প্রতিসারক তলের সংখ্যা কটি? প্রতিসারক তলের সংখ্যা 2টি। 12, জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি প্রতিসরণের পর বিভেদ তল বরাবর গেল রশ্মির কোন কোণে আপতিত হয়েছে? যদি আলোক রশ্মি বিভেদ তল বরাবর অর্থাৎ বায়ু ও জলের বিভেদ তলের সাথে 90 ডিগ্রি কোণে চলে যায় তাহলে এটি সংকট কোণে আপতিত হয়েছিল। সংকট কোণে আপতিত হলে প্রতিসরণের পরিবর্তে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং রশ্মিটি বিভেদ তল বরাবর চলে যায়। এরপর আসছি পাতলা যে প্রিজম কি? তো পাতলা প্রিজমটা কি আমরা দেখে নেব। পাতলা প্রিজম বলতে এমন একটি প্রিজমকে বোঝায় যে প্রিজমের কোনো কোণ খুব ছোট হবে, যেটা তোমার 10 ডিগ্রির কম হয়। পাতলা প্রিজমের ক্ষেত্রে আলো সামান্য বিচ্ছুরণ হয় এবং এর চ্যুতিকোণ যে প্রায় প্রিজম কোণের সমান হয়, তাই এটি প্রায়শই আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণ পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর আসছি কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে কোনটি মৌলিক? তো কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এটা কিন্তু মৌলিক ধর্ম, কারণ এটি নির্দিষ্ট ওই মাধ্যমে ভৌত বৈশিষ্ট্য নির্দেশ করে যে আলো ওই মাধ্যমে কত দ্রুত চলে তা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের তুলনায় স্থির মাপ হয়। এটি কেবলমাত্র ওই মাধ্যমের নিজস্ব ধর্ম, যে এর ওপর নির্ভর করে না অন্য কোনো মাধ্যমের সেটি তুলনা করা হচ্ছে কিনা, যে অন্য কোনো মাধ্যমের সঙ্গে তুলনা করা হচ্ছে কিনা তার সঙ্গে নির্ভর করে না। আলোর যে প্রতিসরণের সময় কম্পাঙ্কের কী পরিবর্তন হয়? আলোর প্রতিসরণের সময় কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। আলোর তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন এর বেগ এবং তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয়, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। কোনো মাধ্যমে আলোর গতিবেগ বেশি শূন্য না কাজ, কোন ক্ষেত্রে আলোর দৈর্ঘ্য বেশি হবে? শূন্য স্থানে আলোর গতিবেগ বেশি হবে, কারণ শূন্য স্থানে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, যা প্রকৃত আলোর সর্বোচ্চ বেগ। এরপর আসছি 18, একটি কাচের যে প্লেটের প্রতিসরাঙ্ক 1.5, প্লেটটিকে কত প্রতিসরাঙ্ক তরলে ডোবালে তা দৃশ্যমান হবে না? তো প্রতিসরাঙ্কটিকে যে কাচের প্লেটে দৃশ্যমান হবে না যখন সেই একই প্রতিসরাঙ্কের তরলে ডোবানো হবে। যেহেতু কাচের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে 1.5 প্রতিসরাঙ্কের তরল ডোবালে কাচটি দৃশ্যমান হবে না, কারণ তখন আলোর প্রতিসরণ হবে না এবং আলোর বিচ্ছুরণও ঘটবে না। কী শর্তে প্রিজম থেকে নির্গত রশ্মির উজ্জ্বলতা সর্বাধিক হতে পারে? প্রিজম থেকে নির্গত রশ্মির উজ্জ্বলতা সর্বাধিক হবে যদি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ মরুভূমির মরীচিকা। প্রতিসরণের জন্য ঘটে এমন একটি ঘটনা উল্লেখ করো। তো এটা উত্তর হয়ে যাবে, দেখো প্রতিসরণকে একটি উদাহরণ হলো জলের মধ্যে রাখা কোনো দণ্ডের বাঁকা বা ভাঙা চেহারা দেখা। যখন আলো এক মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যম জলে প্রবেশ করে তখন তার গতিবেগ পরিবর্তন হয় এবং দণ্ডটি বাঁকা বা ভাঙা মনে হয়। এরপর আসছি মরীচিকা যে সদ্বিম্ব না অসদ্বিম্ব? মরীচিকা হচ্ছে অসদ্বিম্ব। প্রতিসরণের জন্য আলো কোন বিষয়টির মূল দায়ী? প্রতিসরণের জন্য আলোর বর্ণ মূল দায়ী। A, B দুটি মাধ্যমের বেগ দেওয়া আছে।
মাধ্যমটির ঘনত্ব কোনটি বেশি ঘনত্ব সেটা বলতে হবে। তো বি মাধ্যমটি বেশি ঘনত্ব হবে, ঠিক আছে। বি মাধ্যমে আলোর বেগ বেশি, তাই এটা লঘুতর মাধ্যম। আর ঘনতর বলতে গেলে এখানে এ হয়ে যাবে ঘনতর। যেটার বেগটা বেশি হবে, যার বেগ বেশি অর্থাৎ বি এর বেগ বেশি হলে তার প্রতিসরাঙ্ক তত কম হবে, আর প্রতিসরাঙ্ক কম হওয়া মানে সেটা লঘুতর হবে, ঠিক আছে। আর বেগ কম হওয়া মানে তার প্রতিসরাঙ্ক বেশি এবং সেটি ঘনতর। ক্লিয়ার? এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, আপাতন কোণ বাড়লে মাধ্যমিক প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? আপাতন কোণ বাড়লে মাধ্যমিক প্রতিসরাঙ্ক পরিবর্তন হয় না। প্রতিসরাঙ্ক একটি মাধ্যমের একটি স্থির বৈশিষ্ট্য, এটি আলোর বেগের সাথে সম্পর্কিত। আপাতন কোণ বৃদ্ধির ফলে প্রতিসরণ কোণ পরিবর্তিত হয়, অতএব মাধ্যমিক প্রতিসরাঙ্ক অপরিবর্তিত থাকে। এরপরে আসছি দেখো, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের যে সম্পর্ক। তো এখানে আমরা দুটো মাধ্যম ধরে নিচ্ছি, এ এবং বি, তাদের প্রতিসরাঙ্কও ধরে নিলাম। তাহলে এদের বেগগুলো আমরা ধরে নিচ্ছি। তাহলে মিউ সমান কী হবে? শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, দুটোর ক্ষেত্রে করলাম। করার পর এর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি আমরা করি তাহলে তখন কি হয়ে যাবে? এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ, ঠিক আছে। এরপরে আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে সমস্ত প্রশ্ন 2 মার্কের হয় সেইগুলো আমরা একটা একটা দেখে নেব। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? এটা তোমরা পারবে, আর বলার কিছু নেই। পদার্থ বিবৃতিটি ব্যাখ্যা করো। অনেকগুলো দেওয়া আছে, যেগুলো একটা আমি বলে দিচ্ছি। যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে শূন্যস্থান থেকে কোনো আলোকরশ্মি কাচ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়ে কাচ মাধ্যমে প্রতিসৃত হলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে 1.5। একই রকমভাবে ক্রাউন গ্লাসের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক একই রকম হবে, ঠিক আছে। ভাষা কোনো পরিবর্তন হবে না, একই রকম। এবার লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে চ্যুতিকোণের তোমার আইটা গ্রেটার দেন আর হবে এবং চ্যুতিকোণটা হয়ে যাবে ডেল সমান আই মাইনাস আর। কোন শর্তে প্রতিসরণের জন্য চ্যুতি সর্বনিম্ন, কোন শর্তে সর্বোচ্চ হবে? তো চ্যুতি সর্বনিম্ন হওয়ার শর্ত কি? চ্যুতি সর্বনিম্ন হওয়ার শর্ত হচ্ছে আলো প্রিজমের ওপর 0 ডিগ্রি কোণে আপতিত হতে হবে বা লম্বভাবে আপতিত হবে, সংকট কোণ আপতিত হবে। আর চ্যুতি সর্বোচ্চ হওয়ার শর্ত কি? আলো যখন প্রিজমের সর্বাধিক কোণে আপতিত হয় সেই ক্ষেত্রে হতে পারে, যা সংকট কোণের চেয়ে বেশি হলে বা প্রিজমের কোণের সমান কোণে আপতিত যদি হয় সেই ক্ষেত্রেও হয়। এরপর চলে আসছি দেখো, লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমিক প্রতিসরাঙ্ক দেওয়া আছে। এবারে কোনটা তোমার বেশি হবে বা মিউ ভি গ্রেটার দেন মিউ আর হবে, কিভাবে ব্যাখ্যা করবে? তো কচির সূত্রানুসারে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ এবং তাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্কটা আমরা পাই, মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে এ ও বি দুটি ধ্রুবক যার মাধ্যমের ওপর নির্ভরশীল। বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য চেয়ে ছোট হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমার লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কি বেশি, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে তোমার ভায়োলেটের থেকে। তো অর্থাৎ কচির সূত্রানুসারে বেগুনি বর্ণের সাপেক্ষে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক লাল বর্ণের সাপেক্ষে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি? মিউ আর লেস দেন মিউ ভি। এটা এইখানে একটু মিস্টেক আছে, ঠিক করে নেবে এইটা, ওকে। প্রতিসরণের কোন ক্ষেত্রে শ্রেণীর সূত্র প্রযোজ্য হয় না? তো প্রতিসরণের ক্ষেত্রে যদি আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান 0 হয় তাহলে কিন্তু শ্রেণীর সূত্র প্রযোজ্য হবে না।
প্রিজমের বিচ্যুতি কোণের মান আপাতন কোণের ওপর কিভাবে নির্ভর করবে? আপাতন কোণের বৃদ্ধি। আপাতন কোণ বাড়লে প্রিজমে মাধ্যমে আলোর প্রবাহিত হওয়ার সময় চ্যুতি কোণ বাড়বে। প্রথমে আপাতন কোণ বাড়ার ফলে চ্যুতি কোণ বাড়তে থাকে এবং একটি নির্দিষ্ট একটি বিন্দুতে পৌঁছানোর পর চ্যুতির মান সর্বাধিক হয়। সংকট কোণ। যদি আপাতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয় তবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, রশ্মিটি প্রিজমের বাইরে যেতে পারে না। এই অবস্থায় বিচ্যুতি সর্বাধিক হয়। সামান্য আপাতন কোণের ক্ষেত্রে, অর্থাৎ সামান্য আপাতন কোণ 0 থেকে 45 ডিগ্রির মধ্যে যদি হয়, এর জন্য বিচ্যুতি কোণের মান সামান্য হয়। অতএব প্রিজমের বিচ্যুতির কোণ আপাতন কোণের ওপর নির্ভরশীল। আপাতন কোণ বাড়ার সঙ্গে সঙ্গে এটি বাড়তে থাকে এবং তবে সংকট কোণের ওপর এটি সর্বাধিক সীমায় পৌঁছায়। আলোর প্রতিসরণ কাকে বলে এটা পারবে তোমরা। আলোর রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে গেলে গতিপথে পরিষ্কার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এইভাবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেবে তোমরাও, ঠিক আছে, বই থেকেই নেওয়া। যখন মনে রাখবে লঘু মাধ্যম থেকে যখন আলোক রশ্মি ঘন মাধ্যমে যাবে, ঘন মাধ্যমের দিকে যাবে, তখন কিন্তু আলোকরশ্মি যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে তা অবিলম্বের দিকে সরে আসবে। আবার যদি বলা হয় যে তোমার লঘু মাধ্যম থেকে এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি যায়, সেই ক্ষেত্রে আলোকরশ্মি যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে অবিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে, এটাই ব্যাখ্যা করে দেবে, ব্যাস। তারপরে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে। মাধ্যমের দুটির প্রকৃতির ওপর, আপতিত আলোর বর্ণের ওপর, আর মাধ্যম দুটির উষ্ণতার ওপর। অনুরূপ একটি প্রশ্ন রয়েছে, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর গতিবেগ বর্ণের কিভাবে নির্ভর করে? মাধ্যমের ঘনত্বের ওপর নির্ভর করে প্রতিসরাঙ্ক। একটি মাধ্যমের ঘনত্ব যত বেশি প্রতিসরাঙ্ক তত বেশি হবে, কারণ ঘন মাধ্যমের ভেতর আলোর গতিবেগ ধীর গতি সম্পন্ন হয়। মাধ্যমের ভৌত বৈশিষ্ট্য। প্রতিসরাঙ্ক নির্ভর করে মাধ্যমের রাসায়নিক গঠন, গুণাবলী এবং বিভিন্ন পদার্থের জন্য প্রতিসরাঙ্কের ভিন্নতার ওপর। তারপরে দেখো আলোর গতিবেগের কথা যদি বলা হয় তাহলে মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন মাধ্যমে প্রতিসরাঙ্কের ওপর নির্ভরশীল। লঘু মাধ্যমের থেকে ঘন মাধ্যমে যদি আলো প্রবেশ করে আলোক রশ্মির গতিপথ হ্রাস পায়। আলোর বর্ণ, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক। আলোর বিভিন্ন বর্ণের জন্য লাল, নীল, বেগুনি ইত্যাদি তরঙ্গদৈর্ঘ্য বিভিন্ন হয়। বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের কারণে আলোর প্রতিসরাঙ্ক পরিবর্তিত হয়। সাধারণ ছোট তরঙ্গদৈর্ঘ্যের যেমন বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি এবং বড় তরঙ্গদৈর্ঘ্য লাল, তার ক্ষেত্রে আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, তোমার প্রতিসরাঙ্ক কম, ঠিক আছে। এরপরে প্রিজমের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে পারে কি? তার শর্তগুলো কি কি? প্রথম শর্ত সংকট কোণ। যখন আলোকরশ্মি প্রিজমের অভ্যন্তরে প্রবাহিত হয় আপাতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হতে হবে, আর তখন আলোকরশ্মি প্রিজমের অভ্যন্তরীণ পৃষ্ঠে পূর্ণ প্রতিফলিত ঘটবে। 1। 2 হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রিজমের প্রতিসরাঙ্ক জল বা বায়ুর চেয়ে বেশি হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সম্ভব। এই দুটো শর্ত পূরণ করতে হবে, তাহলেই কিন্তু হবে। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে 3 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো হয়, আলোর প্রতিসরণের শ্রেণীর সূত্রটি লিখো এবং এর থেকে প্রতিসরাঙ্কের ব্যাখ্যা। তো লিখে দেবে শ্রেণীর সূত্রটি, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি ও নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। গাণিতিক রূপটাও দিয়ে দেবে, সাইন আই বাই সাইন আর সমান মিউ। এখানে মিউ একটি ধ্রুবক, নির্দিষ্ট ধ্রুবক বর্ণের আলোর ক্ষেত্রে নির্দিষ্ট হয় এবং এটাকে আমরা বলবো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এরপরে আসছে আলোর প্রতিসরণের সূত্র দুটি কী কী? প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতল থাকবে। দ্বিতীয়ত হচ্ছে শ্রেণীর সূত্র, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। এর গাণিতিক রূপটা তোমরা দিয়ে দিবে একই রকমভাবে, যে মিউ সমান হয়ে যাবে সাইন আই বাই সাইন আর, ঠিক আছে, এটাই।
এরপরে আসছি দেখো, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, যেহেতু চ্যুতিকোণের মান ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ। এটা তোমাদের এবারের মাধ্যমিকে খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, আসতে পারে, অনেকটাই বেশি চান্স আছে এটা আসার, কারণ বিগত বছরে এটা কিন্তু আসেনি। যদি বিগত বছরে অর্থাৎ 2024-এ যদি না আসে তাহলে এটা আসবেই, আর যদি আসে সেই ক্ষেত্রে প্রবাবিলিটি একটু কম হবে। ওকে, এরপরে দেখো, এটা আর ব্যাখ্যা করব না, এটা তোমরা বই থেকেই পেয়ে যাবে, শুধু টাইম ওয়েস্ট করে লাভ নেই তোমাদের ক্ষেত্রে। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তাছাড়াও আমরা এর বিস্তারিত আলোচনাগুলো করেছি, ভিডিওগুলোতে দেখে নেবে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তারপরে দেখো, কাচ ফলকে প্রতিসরণের ফলে চ্যুতি হয় না কেন, কারণটা কি? এখানে কিন্তু আলোকরশ্মি প্রথমে যখন বায়ু থেকে কাচের মধ্যে প্রবেশ করে তখন একবার যে প্রতিসরণ হয়, এবং দ্বিতীয়বার যখন আবার ঘন মাধ্যম থেকে বায়ুতে যখন যাবে, কাচ থেকে বায়ুতে যাবে, তখন আবার প্রতিসরণ ঘটে। তো প্রথমে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমের দিকে আসবে তখন অবিলম্বের দিকে সরে আসবে আলোকরশ্মির প্রতিসরণ হয়ে। তারপর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আবার যাবে তখন কিন্তু প্রতিসরণটা হবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ফলে যখন শেষ পর্যন্ত দেখা যাবে যে আলোকরশ্মি যে পথে এসেছিল ঠিক তার সমান্তরাল পথেই কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যে আলোকরশ্মির এখানে কোনো রকমের চ্যুতি হচ্ছে না, এই ভাষাটাই লিখতে হবে, আর কিচ্ছু না। আর ছবিটা কিন্তু তোমাদের দিতেই হবে। ক্লিয়ার? আলোক প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। এটা আর বলবো না, এটা তোমরা পারবে, এটা আর বলবো না, বারবার বলা হয়ে যাচ্ছে, তাই না? তারপর কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়, এটা মাধ্যমিক 2019-এ পড়েছে। যে সমস্ত প্রশ্নগুলো করছি না সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমরা জানি না তোমরা এটাকে গুরুত্ব সহকারে নিচ্ছ কি না, কিন্তু আমি বলবো এইগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটা অধ্যায়ের একটা টপিককে ধরে নিয়ে সেটা বিস্তারিত আলোচনা করছি, মানে তার যে সমস্ত প্রশ্নগুলো হওয়া সম্ভব সেইগুলোকে নির্যাস বের করে তোমাদের কাছে সামনে রাখছি। এবার তোমাদের কাছে একটাই বলা যে এইগুলো করবে, দেখবে মাধ্যমিকে কমন পাবে। ইভেন তোমরা টেস্ট পেপার যদি খুলে দেখো এই রকম কোশ্চেনগুলোই বারবার রিপিট আছে। তাই বলছি খুবই গুরুত্ব সহকারে ক্লাসগুলো করবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই লাইক করবে। লাইক করলে পরবর্তী ভিডিও করতে অনেকটাই জোশ পাই, তাই না? ভিডিও করার মতো শক্তিটা যোগায়। তো যাই হোক, একটু লাইক করবে। ওকে, এটা তোমাদের কাছে আমার একটা আবদার। তো দেখো, প্রতিসরণের সময় তির্যক আপাতনের ক্ষেত্রে আপাতন কোণ আই সাইন ও এবং প্রতিসরণ কোণের আর তার সাইনের অনুপাত প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। যেমন μ1 1 সাপেক্ষে 2 যদি হয় তাহলে সাইন আই বাই সাইন আর হবে। ক্লিয়ার? এরপরে দেখো, প্রতিসরণের সময় আলোর তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হয়। প্রতিসরণের সময় কম্পাঙ্কের পরিবর্তন হয় না, কিন্তু তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয়। আর যখন আলো লঘুতর থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায়, ঘন মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি হয়, তাই তরঙ্গদৈর্ঘ্যটা সেই ক্ষেত্রে কি হবে, কমে যাবে। কারণ আমরা জানি মিউ প্রপোর্শনাল 1/λ² ছিল না, আমরা একটা সূত্র পেলাম a প্লাস b/λ², সেইখান থেকে আমরা বলতে পারি। তারপরে যেমন দেখো, 0 থেকে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে মিউ প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে প্রবেশ যদি করে তাহলে আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান হয়ে যাবে, λ1 সমান হয়ে যাবে λ/μ। ওকে, এরপরে আসছে দেখো, গ্লিসারেলের মধ্যে কাচদণ্ড ডোবালে তা আর দেখা যায় না কেন। এটা বিগত টেস্ট পেপারে, পর্ষদের টেস্ট পেপারে বারে বারে প্রত্যেকটা পেজেই কিন্তু ছিল এটা, ঠিক আছে? তো কাচের প্রতিসরাঙ্ক 1.5, গ্লিসারেলের প্রতিসরাঙ্ক 1.51, মাধ্যমিক প্রতিসরাঙ্কের পরিবর্তন না হওয়ার জন্য প্রতিসরাঙ্ক প্রায় সেম, এখানে মাধ্যমিক প্রতিসরাঙ্ক কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আলোর প্রতিসরণও হবে না। তাই দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রায় সমান হওয়ার জন্য আলোকরশ্মি প্রথমে কোনো রকমের বিচ্যুতি ছাড়াই এদের বিভেদ তলে অতিক্রম করে, যে সেই জন্য পুরোটাই স্বচ্ছ মাধ্যমের বলে মনে হয়। এই ক্ষেত্রে আলোর প্রতিফলন প্রতিসরণ হয় না, এই জন্য গ্লিসারের মধ্যে কাচদণ্ড ডুবে থাকলে তা আমরা দেখতে পাবো না।
তারপরে যে প্রশ্নটি রয়েছে, নক্ষত্রগুলো আকাশে মিটমিট করে কেন? এটাও প্রতিসরণের ঘটনা। তো নক্ষত্রগুলি পৃথিবী থেকে অনেক দূরে আছে, তাই নক্ষত্র থেকে আসা আলো যে পরিমাণ খুব কম পরিমাণ হয় এবং আলোক রশ্মি যে পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আমাদের চোখে পৌঁছায়। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উষ্ণতা বিভিন্ন জায়গায় বিভিন্ন হওয়ার জন্য প্রতিসরাঙ্ক আলাদা হয়ে যায়। এই কারণে নক্ষত্র থেকে আসা আলোর গতিপথের অনবরত পরিবর্তন ঘটে এবং আমাদের চোখে নক্ষত্রের আলো তীব্রতাও পরিবর্তিত হয়, কখনো বেশি হয় কখনো কম হয়, এই জন্য মিটিমিটি করে। তারপরে আসছি সমান্তরাল কাচ ফলক আপতিত রশ্মি কখন কেন কোনো পার্শ্বসরণ ছাড়াই বিপরীত তল থেকে বেরিয়ে যায়। সমান্তরাল কাচ ফলকের এক পার্শ্বে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে রশ্মি কোনো পার্শ্বসরণ ছাড়াই বিপরীত তল থেকে নির্গত হয়ে যায়। আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়ে প্রতিসরণের মান দুটাই কিন্তু সমান হয়ে যায়, আই সমান আর সমান 0 হয়ে যায়, তাই ক্ষেত্রে পার্শ্বসরণ ঘটবে না। ক্লিয়ার? এরপর আসি যে পূর্ণ প্রতিফলন প্রিজমে বলতে কি বোঝো? তো যে প্রিজমের প্রধান ছেদ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং সেই প্রিজমের সাহায্যে সহজে আলোর পূর্ণ প্রতিফলন ঘটা সম্ভব, তাই এই ধরনের প্রিজমকে পূর্ণ প্রতিফলন প্রিজম বলা হয়। এই ক্ষেত্রে প্রিজমের প্রতিসারক কোণ 45 ডিগ্রি এবং সমকোণ সংলগ্ন যে কোনো প্রতিসারক তলের মধ্য দিয়ে আলো লম্বভাবে প্রবেশ করলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং প্রিজমকে পূর্ণ প্রতিফলন প্রিজম বলা হয়। ব্যবহারিক দিক থেকে যদি বলা হয়, পেরিস্কোপ যন্ত্রে পূর্ণ প্রতিফলন প্রিজম ব্যবহার করা হয়। চিত্রটা অবশ্যই দেবে। এরপরে আসছি প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের চ্যুতি কোণ ন্যূনতম হওয়ার শর্ত। এই ক্ষেত্রে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির গতিপথের চিত্র সাহায্যে ব্যাখ্যা করো। তো এটা ব্যাখ্যা তোমাদের চিত্র সহ করতে হবে, ঠিক আছে? তো এইখানে তোমরা প্রতিসারক কোণ, আপাতন কোণ, নির্গমন কোণ, চ্যুতি কোণ আমরা জানি প্রিজমের ক্ষেত্রে ডেল সমান I1 + I2 - a, ঠিক আছে? এবার এখানে I1 I2 সমান R1 R2 সমান যদি হয়, তাহলে চ্যুতি কোণের ন্যূনতম প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি গতিপথে সমান্তরালভাবে নির্গত হবে। তো সেই চিত্রটাই এখানে তোমরা ভালো করে চিত্রটা অঙ্কন করে দেবে। ক্লিয়ার? এরপর গাণিতিক যে সমস্যাগুলো আমরা দেখে নেব, যে সমস্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো হয়, যেমন বায়ুর সাপেক্ষে যে কোনো মাধ্যমেই প্রতিসরাঙ্ক যে √2, বায়ুতে আলোক রশ্মি আপাতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণের শর্ত নির্ণয় করো। তো প্রশ্ন আসলে আপাতন কোণ আই দেওয়া আছে, মিউ দেওয়া আছে প্রতিসরাঙ্ক। এবার আমরা ধরে নিচ্ছি যে প্রতিসরণ কোণ আর, তাহলে sin I/sin r সমান √2, সেখান থেকে sin i এর মানটা আমরা বসিয়ে দেবো, sin 45 ডিগ্রি, এখান থেকে আমরা কিন্তু আর এর মানটা পেয়ে যাব 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে প্রতিসরণের দরুন ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে? ডেল সমান I - R1, আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ করলে আমরা 15 ডিগ্রি পেয়ে যাব, যেটা আমাদের উত্তর হবে। এরপর দেখো দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, একটি প্রিজমের যে প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, ওই প্রিজমের একটি প্রতিসারক তল 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, চ্যুতি কোণ কত হবে? I1 দেওয়া আছে, I2 দেওয়া আছে এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলেছে, তাহলে প্রিজম কোণ কত হবে? সমবাহু ত্রিভুজ প্রিজম যদি হয়, তাহলে তার প্রিজম কোণ হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে ন্যূনতম চ্যুতির শর্ত যে প্রিজমের ক্ষেত্রে ডেল সমান I1 + I2 - a, সেখান থেকে আমরা 15 ডিগ্রি পেয়ে যাব, যেটা আমাদের এখানে উত্তর হবে। এরপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে বায়ু মাধ্যমে যে কোনো আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য যদি 6000 অ্যাংস্ট্রম হয় এবং প্রতিসরাঙ্ক 1.5 হয়, তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে? তো প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানি? শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা তোমার ওই মাধ্যমে আলোর বেগ। তাছাড়াও আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি বলি, তাহলে প্রতিসরাঙ্ক সমান হবে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে যেটা শূন্য মাধ্যমে দেওয়া আছে, তাহলে আমাদের ডেল বের করতে হবে। ডেল সমান কত হবে? ডেল সমান হয়ে যাবে 6000 বাই 1.5, সেখান থেকে আমরা পেয়ে যাব 4000 অ্যাংস্ট্রম, যেটা আমাদের এখানে উত্তর হবে। ক্লিয়ার?
এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে, কাচ মাধ্যমে আলোর গতিবেগ দেওয়া আছে এবং জল মাধ্যমে আলোর গতিবেগ দেওয়া আছে, কাচ ও জল মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে কাচের ক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দেব। সি এর মান আমরা জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ভিজিটা দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দেবো, বসে দিয়ে ক্যালকুলেট করব। জলের ক্ষেত্রে একই রকমভাবে আমরা ক্যালকুলেট করে দেব। করে দেওয়ার পর এদের যদি আমরা অনুপাত দেখি, অনুপাতটা হয়ে যাবে 9:8, যেটা আমাদের এখানে উত্তর হবে। ক্লিয়ার? এরপরে দেখো 5 দাগের বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে। তো 1.5কে যদি আমরা ভেঙে লিখি 3/2, অর্থাৎ এখানে এ মিউ জি বলতে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, আর জি মিউ এ কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। তাহলে এ মিউ জি সমান আমরা লিখতে পারি 1/, যে জি মিউ এ লিখতে পারি, তাই না? এবারে এখানে মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কাচের সাপেক্ষে বায়ুতে আলোর প্রতিসরাঙ্ক হয়ে যাবে 0.67, ঠিক আছে, যেটা আমাদের এখানে উত্তর হবে। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, কোনো মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি, ওই মাধ্যমে আলোর বেগ জানি, তাহলে মিউ সমান কী হবে, C/V, মানটা বসিয়ে দেবে 1.5 আসবে, যেটা আমাদের এখানে উত্তর হবে। এরপরে আমরা চলে আসছি 7 দাগে যে প্রশ্নটি রয়েছে, যে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 45° এবং প্রতিসরিত রশ্মির অভিলম্বের সঙ্গে 60° করে উৎপন্ন করে কৌণিক বিচ্যুতি কত হবে। তো কৌণিক বিচ্যুতি সমান আমরা কি বলতে পারি, যে R-I। এখানে আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণ বেশি, তাহলে প্রতিসরণ কোণ মাইনাস আপাতন কোণ করে দেবো, করে দিলে আমাদের 15° আসবে, যেটা আমাদের এখানে উত্তর হবে। এরপর 8 দাগে যে প্রশ্নটি রয়েছে, কাচের যে পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে এবং কাচের মধ্যে আলোর যে বেগ কত হবে এবং শূন্য মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে। তাহলে প্রতিসরাঙ্ক দেওয়া আছে, সিটা দেওয়া আছে, ভিটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে মিউ সমান কী হবে, C/V, এবং ভি এর মানটা আমরা এখানে বের করব। সি এবং মিউর মান আমরা জানি, মানগুলো বসিয়ে দেবে, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপর আসছে 9 দাগের, জল এবং কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে দেওয়া আছে দুটো, ঠিক আছে। তাহলে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে এবং বায়ুতে যে আলোর বেগ যদি এটা দেওয়া হয় তাহলে কাচ সাপেক্ষে আলোর বেগ কত হবে। তো তোমার প্রতিসরাঙ্ক কাচের ওয়াটারের ক্ষেত্রে দেওয়া আছে, প্রতিসরাঙ্ক গ্লাসের ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে, যে জি মিউ ডাব্লিউ সমান হয়ে যাবে মিউ ডাব্লিউ বাই মিউ জি, ঠিক আছে। তো এখান থেকে প্রত্যেকটার মান যদি আমরা বের করে দিই, বসিয়ে দিলে 1/4 আসবে, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে উত্তরটা হয়ে গেল। এবারে দ্বিতীয় ক্ষেত্রে কি করব, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে মিউ জি কাচের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে, আর যে C/V আসবে, ঠিক আছে। C/V এবং সি এর মান বসাবো, ভি এর মানটা আমাদের জানা নেই, বের করতে হবে, কিন্তু মিউ জি এর মানটা আমরা জানি, মিউ জি এর মানটা আমরা বসিয়ে দেবো, সেখান থেকে আমাদের যেটা উত্তর আসবে সেটা আমাদের উত্তর হবে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের PDF পেড গ্রুপে যদি জয়েন হতে চাও আমাদের যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে জেনে নেবে কি করতে হবে, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এই 3টি সাবজেক্টেরই ABTA এবং পর্ষদের টেস্ট পেপারের 2025-এর সমস্ত সেটেরই উত্তর আলাদা আলাদা করে PDF করে তোমাদের প্রোভাইড করা হবে। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।